সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থা কর্তৃক গৃহীত কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের অন্তর্ভুক্ত ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আজ আমাদের সাথে রয়েছেন পিকেএসএফের সহযোগী সংস্থা সোশ্যাল আপলিফমেন্ট সোসাইটির পরিচালক কর্মসূচি জনাব ডক্টর রফিকুল ইসলাম মোল্লা এবং ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ডক্টর শরীফ আহমদ চৌধুরী। সুধী মণ্ডলী, দারিদ্র্যের অন্যতম কারণ হল কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠা লাভ করে। আত্মকর্মসংস্থান এবং মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফ 2001 সালে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আওতায় অনেক কর্মকাণ্ড আছে, যাতে বিশেষভাবে সহযোগিতা করলে বাড়তি উপার্জনের পথ সৃষ্টি হতে পারে। এই ধরনের বিশেষ সহযোগিতার আওতায় পিকেএসএফ ভ্যালু চেইন প্রকল্পের মাধ্যমে বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এমন একটি প্রকল্প হলো গাভী পালনের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ। এই প্রকল্পের উপর একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বহুকাল পূর্ব থেকেই আমাদের দেশের কৃষকরা গবাদি পশু পালন করে আসছে। তাদের পালিত গবাদি পশুর মধ্যে গরু অন্যতম। পূর্বে প্রায় প্রতিটি কৃষকের বাড়িতেই দুই একটি গাভী পালন করতে দেখা যেত। বর্তমানে কৃষকদের বাড়িতে গরু পালন করতে খুব একটা দেখা যায় না। গরু পালনে কৃষকের অনীহার প্রধান কারণ নানা রোগ ব্যাধিতে গরুর মৃত্যু। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে। FEDEC পিকেএসএফ এর উন্নয়নমূলক একটি প্রকল্প। এর আওতায় উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাভী পালনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান প্রকল্প শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের আওতায় ঢাকা জেলার সাভার থানার ঠাকুরতা ও তেঁতুলছোড়া ইউনিয়নে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে এমনই একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই এলাকার অধিবাসীরা প্রায় সকলেই তাদের বাড়িতে কমপক্ষে 2টি করে গাভী পালন করে আসছে। এলাকাটি ঢাকার নিকটবর্তী হওয়ায় দুধ বিক্রিতে কোনো সমস্যা হয় না। এখানে ছোট বড় প্রায় 3500 খামারি রয়েছে। এই এলাকায় পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা কর্তৃক জরিপ চালিয়ে জানতে পারে প্রতি বছর এখানকার খামারির শতকরা 10 গরু বিভিন্ন রোগে মারা যায়। এই জরিপে আরও জানা যায় তারা গরুকে নিয়মিত টিকা প্রদান করে না এবং গরু পালনের স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ করে না। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে এই এলাকার গরুর খামারিদের স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় গাভী পালন ও টিকা প্রদানের প্রশিক্ষণ প্রদান করে আসছে। আবার যারা আর্থিক সমস্যার জন্য একটি গাভী পালন করত কিন্তু তাদের আরও বেশি গাভী পালন করার ইচ্ছা আছে, তাদেরকে পিকেএসএফ সহযোগী সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তাও দিয়ে আসছে। আমি এইবার দিয়ে সেটা গরু বাছুর ভাবতেছি। আগের তেনে আমার গরু বাছুর আইন হতেও ভালো হয়েছে। তরকা বাদলা গলা ফুলা পরে খুরা আবার ওলান ফুলতো, এই সমস্ত রোগ হইতো। ওখানে আমরা শ্বাস অফিস ছিলাতে এই রোগ হয় না। 1.5 বছর ধরে 25 বালা চলছে। আমরা সব কিছুই শিক্ষাইতেছে অফিসের তাই এইয়া। আবার গোবর লয়ে যাই, গোবর পরীক্ষা করে, গোবর পরীক্ষা করিয়া ডাক্তাররা যে সমস্যা থাকে সমাধান আগে দেখায় দেয়। আবার যে রোগ থাকে রোগের ওষুধ খানি দেয়। আবার খাতা কলম দিয়া করে লেখকেও হেরা দিয়া যাইতেছে। যে সঙ্গে দরকার পড়ে সে সঙ্গে আমরা ডাক্তার পাইতেছি। আমি শ্বাস অফিসের তেনে ট্রেনিং পাইছি। গরুরে কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে গরুরে যত্ন করতে হয়, কিভাবে সময় মতন গরুরে গোসল করাইতে হয়, সব কিছুই আমি শ্বাস অফিসেতে শিক্ষা পাইছি। গাভীর খাবার হিসেবে কাঁচা ঘাস ব্যবহার করলে দুধের উৎপাদন অনেক বেড়ে যায়। তাই তাদের নেপিয়ার ঘাস উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে অনেক খামারি বাড়ির পালানে বা রাস্তার ধারে নেপিয়ার ঘাস চাষ করে তাদের গাভীকে খাওয়ায় এবং তারা এর সুফলও পাচ্ছে। আগে এই চারি করি নাই, এবং এই শাশুড়ির মাধ্যমে আমরা শিখে এই চারি করেছি এবং ওরা আমাদেরকে শিখেছে যে কাঁচা মাটিতে গরু রাখবা না, পাকা জায়গা গরু রাখবা। তাদের সাজেশনে আমরা গরু পালতাছি। এখন পালাতে আমাদের খুব লাভবান হয়েছি। আমরা আগের তুলনায় অনেক দ্রুত এখন
বেশি বেচছি। শাশুড়িতে ঋণ আনবো, ঋণ এনে আরো 2 টাকা গাভীগুলো আমার খামারটাকে বড় করার চেষ্টা করব। দুধ সংগ্রহের সময় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার ট্রেনিং সহ প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হয়। এতে কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছে। এই প্রকল্পের আওতায় ভেটেরিনারি ডাক্তার সার্বক্ষণিকভাবে খামারিদের সাথে যোগাযোগ রাখছে। সময় মতো গরুর টিকা প্রদান ও কোনো রোগ হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপত্র দিচ্ছে। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থায় একটি ল্যাবরেটরিও করে দিয়েছে, যেখান থেকে খামারিরা কম খরচে ও দ্রুততম সময়ে গরুর সঠিক রোগ নির্ণয় করে ব্যবস্থা নিতে পারে। শ্বাস দীর্ঘ 15 বছর যাবৎ সাভার উপজেলার ভাগুরতা ও তেঁতুলিয়া ইউনিয়নে ক্ষুদ্র ঋণ সঞ্চয় ও ঋণ কার্যক্রম করে আসছে। এই কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে দেখা গেছে যে এখানকার প্রতিটি গ্রামে, প্রত্যেকটি বাড়িতে ন্যূনতম 2 থেকে 3টি গরু পালছে। তা এই গরু বা গাভী পালনের ক্ষেত্রে তাদের যে ব্যবস্থাপনা তা ছিল অত্যন্ত নিম্নমানের। সেখানে গাভীর খাদ্য, গাভীর স্বাস্থ্য, গাভীর রোগবালাই নিয়ন্ত্রণে তাদের কোনো রকমের জ্ঞান ছিল না। সেই যার প্রেক্ষিতে এখানে মৃত্যুর হার ছিল অত্যন্ত বেশি। এখান থেকে উত্তরণের উপায় হিসাবে শ্বাস 2টি ব্যাচে গাভী উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাভী পালন প্রকল্পের উপর একটি প্রশিক্ষণের আয়োজন করে। সেই প্রশিক্ষণে সুফল মতামতের প্রেক্ষিতে শ্বাস পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের বরাবরে প্রকল্প বাস্তবায়ন উপস্থাপন করা হয়, যারই প্রেক্ষিতে এই প্রকল্প যাত্রা শুরু। তা আমরা গত 1 বছর যাবৎ এটাকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আসছি। শ্বাস এই প্রকল্প বাস্তবায়নের পর প্রত্যেকটি খামার ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব আরোপ করে নিয়মিতভাবে এটাকে তদারক করে আসছে। এই তদারকির ক্ষেত্রে সংস্থা থেকে একজন গ্র্যাজুয়েট ডাক্তার এবং 2 জন সহকারী নিয়োগ দেওয়া আছে। একটি মিনি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, যেখানে প্রাথমিক রোগবালাই নির্ণয় ডায়াগনোসিস করা হয়, গোবর পরীক্ষা করা হয়। যে মৃত্যুর হার 10%-এর অধিক ছিল, এখন 2%-এর নিচে প্রায় 1.5%-এ এর কাছাকাছি উপস্থিত হয়েছে। আমাদের খামারিদেরকে আকৃষ্ট করেছে, তাদেরকে আত্মবিশ্বাসী করেছে। পূর্বের তুলনায় দায়িত্বশীলতার সাথে, সচেতনতার সাথে এই প্রকল্পের পরামর্শ মোতাবেক গাভী পালন করে আসছে। এই এলাকায় এই প্রকল্প বাস্তবায়নের ফলে গরুর মৃত্যু হার শতকরা 1 নেমে এসেছে। পিকেএসএফ FEDEC প্রকল্পের আওতায় তাদের সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত কার্যক্রমের মাধ্যমে এই এলাকার হাজার হাজার খামারিকে আরও বেশি লাভবান হতে বিশেষ অবদান রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম সাভারের ভাকুরতা এবং তেঁতুলঝরা ইউনিয়নে এক সময় যখন খামারিরা গরু পালনের জন্য অনুৎসাহিত বোধ করছিল, কেননা তখন মৃত্যুর হার ছিল গরুর 10%, অর্থাৎ 100 গরুতে 10টা গরু মারা যায়। ঠিক ওই সময় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ইন্টারভেনশনের ফলে এখন সেটা আমরা প্রতিবেদনে দেখলাম 1%, আর আমাদের জানা মতে এটা 0.67%-এ নেমে এসেছে। অর্থাৎ 167 গরুর মধ্যে একটি গরু মারা যায় এবং গরুগুলো লালন পালন করা হয় বৈজ্ঞানিক উপায়ে। সুধী দর্শক মণ্ডলী, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের কথা শুনলাম এবং এর আওতায় গাভী পালনের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ প্রকল্পটির উপর একটি প্রতিবেদন দেখলাম। আপনি আমাদেরকে বলবেন কি যে ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প মানে কি? ডেইরির জন্য আমরা যখন ভ্যালু চেইন বলি, এখানে হচ্ছে প্রোডাকশন, প্রসেসিং, মার্কেটিং, এই 3টা এরিয়াকে করে। প্রোডাকশনের আগে আরেকটা অংশ আছে, সেখানে হচ্ছে ইনপুট সাপ্লাই, যেমন খাদ্য, ভেটেরিনারি, হেলথ কেয়ার। ক্যাপিটাল ফ্লোটা আমরা এনশিওর করেছি, ক্যাপিটাল। তারপর হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিটা আমরা দিয়েছি। খামারিদেরকে উৎপাদন ব্যবস্থা এবং সেটার এই দুধ বিপণনের উপরে আমরা ট্রেনিং দিয়েছি। পুঁজি, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বিপণন, যার ফলে এই সবগুলো জিনিস একসাথে করলে আমরা যে ফলটা দেখছি সেটাই তো আমরা একটু আগে দেখলাম। উৎপাদন প্রযুক্তিতে বিশাল একটা গ্যাপ ছিল আমাদের খামারি পর্যায়ের। সেখানে তাদের টোটাল প্রিভেন্টিভ ভেটেরিনারি হেলথ কেয়ার অ্যাবসেন্ট ছিল, যেটা আমরা দিয়েছি। এই তেঁতুলঝরা এবং ভাকুরতা ইউনিয়নে আপনাদের অন্যান্য কার্যক্রম রয়েছে। ভ্যালু চেইন এই প্রক্রিয়ার মাধ্যমে
অর্থাৎ গাভী পালনের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ, এই প্রকল্পটা আপনারা এই ইউনিয়নে কেন নিতে গেলেন? ভাকুরতা তেঁতুলঝোড়া এলাকাটা এটা সাভার উপজেলার মধ্যে খুব গ্রামীণ একটা এলাকা। এখানে আগে থেকেই যারা খামারি গৃহস্থ তারা গাভী পালনের উপরে আগে থেকেই তাদের একটা ন্যাক ছিল, তারা গাভী পালন করত এবং বিস্তীর্ণ এলাকা ছিল, এখানে ঘাস পাওয়া যেত, গ্রিন ঘাস পাওয়া যেত এবং আস্তে আস্তে তারা এটা অনীহার সৃষ্টি হলো। খামারি তারা আসলে তারা তো প্রশিক্ষিত ছিল না, তারা গতানুগতিক ভাবে গাভীর মৃত্যুর হারটা বেশি ছিল, এই জন্যই আপনারা ওই এলাকাটা শনাক্ত করলেন। তখন যেহেতু তারা দেখলো যে তাদের গাভী মারা যাচ্ছে, মৃত্যুর হারটা বেশি, তখন তারা আস্তে আস্তে একটু অনীহা প্রকাশ করে অন্যদিকে তারা চলে যেতে থাকলো। প্রতিবেদনে দেখলাম যে কেউ বললো 1.5%, ধারা বর্ণনায় আমরা শুনলাম 1%, এবং আপনারা বলছিলেন যে এটা 0.67% নেমে এসেছে, তার মানে একের অনেক নিচ্ছে। আসলে প্রথমে এটা কিভাবে আপনারা শনাক্ত করলেন যে এটা যে 10%ই এটা কি? এটা আমরা একদম ডোর টু ডোর জরিপ করা হয়েছে, একদম সেন্সাস হয়েছে, একদম পুরোপুরি 100% সেন্সাস হয়েছে, এবং সেখানে যেটা পাওয়া গেছে এভারেজ 10%, কিন্তু এটা কিন্তু অ্যাজ হাই অ্যাজ 15% ছিল, যেখানে আমাদের ন্যাশনাল এভারেজ 5%-এর নিচে ছিল। আসলে ব্যবস্থাপনার স্পেশালাইজড, এটা ডেইরিটা একটা স্পেশালাইজড সেক্টর। আর কি সমস্যা শনাক্ত করলেন? গাভীর মৃত্যুর হার তো একটি রয়েছে, গরুটাকে কিভাবে অসুস্থ যাতে না হয় সেই ব্যবস্থাটা কিভাবে করা যায়, প্রিভেন্টিভ মেজারটা, সেটাও ছিল না। এই বেসিক্যালি সবকিছুর কম্বিনেশন ইফেক্ট ছিল 10-15% মর্টালিটি, যেটাকে আমরা অ্যাড্রেস করেছি প্রথমে। এই অ্যাড্রেস করতে গিয়ে কি কি ইনপুটগুলো দেওয়া আরম্ভ? সাসকে আমরা একজন ভেটেরিনারিয়ান দিলাম, 2 জন প্যারাভেট দিলাম এই প্রকল্পের আওতায়। ওনারা যেটা করলেন, ওই এলাকার মধ্যে আরও 10 জনকে এরকম লাইভস্টক সার্ভিস প্রোভাইডার তৈরি করলেন। আমরাও সেখানে একটা ভেটেনারি ক্লিনিক, আপনারা দেখেছেন যে ভেটেনারি ক্লিনিক প্রতিষ্ঠা করে দিলাম। খামারিকে আমরা একটা ভেটেনারি হেলথ কার্ড দিলাম, যে গরুগুলার কি অবস্থা আছে আপনি লিখে রাখবেন। একটা গরু তখনই অসুস্থ হয় যখন তার খাদ্য বলেন, তার প্রিভেন্টিভ বাসস্থান বলেন, এগুলো যদি প্রপার না হয়। আর কিছু কিছু সংক্রামক রোগ আছে, যেমন তড়কা, বাদলা, খুরা রোগ, তারপরে গলা ফুলা, এই রোগগুলা খুব সহজে আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারতাম, এবং সেটাই আমরা করলাম। উত্তরাধিকার সূত্রে কি কোনো রোগ আসে কিনা? অর্থাৎ আমি যেটা এই যে গাভীগুলো কেনার ক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা করছেন? এই আপনারা জানেন যে সাভার এলাকাতেই বাংলাদেশের সবচেয়ে বড় গভর্নমেন্ট ব্রিডিং ফার্ম, সুতরাং এইখানে কিন্তু সোর্স অফ অ্যানিম্যাল ইজ দেয়ার। যে সোর্সের কথা বললেন, ওখান থেকে কেনা নাকি এগুলি সাধারণ যে বাজার হাট আছে সেখান থেকে কেনা? যারা কিছু অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে বুঝতে পারে। সাধারণত সবাই তো আর গভর্নমেন্টের এতে অ্যাক্সেস হয় না, ওই এলাকাতে ওই থাকার ফলে একটা লাইভস্টকের জোন তৈরি হয়ে গেছে। আমরা এই আলোচনা আবার ফেরত আসবো, তার আগে একটু বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক বৃন্দ, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধীবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম যে সাভার অঞ্চলে যে গাভীগুলো পালন করা হচ্ছে সেগুলো কোথা থেকে আসছে, এবং আমরা এও জানতে পারলাম যে খামারিরা তাদের নিজস্ব উদ্যোগে এগুলো বিভিন্ন হাট বাজার থেকে ক্রয় করে থাকে। এখন চিত্রটা কিরকম? অর্থাৎ আগের চিত্রর সাথে পরের চিত্রটার মিল রয়েছে কিনা? অনেক পার্থক্য দেখা যাচ্ছে। যেমন তাদের দক্ষতা বেড়েছে, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, খামারিদের প্রশিক্ষণ দিয়েছি, ওয়ার্কশপ করেছি, এবং ভেটেনারি ডিপার্টমেন্ট, লাইভস্টক ডিপার্টমেন্টের সাথে আমরা একাধিক ওয়ার্কশপ করেছি, একাধিক যৌথ নিবিড় যোগাযোগ করেছি। তারপরে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যেটা এই যে গরুটা কখন হিট হবে, এইগুলো এখন খামারিরা নিজেরা বুঝতে পারে এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে। এবং এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য ছিল যে গাভী পালনের মাধ্যমে আয় বৃদ্ধিকরণ, সেই আয় বৃদ্ধি কতটা হয়েছে? আগে তাদের যে দুগ্ধের প্রতি গাভী প্রতি যে দুগ্ধের পরিমাণ ছিল উৎপাদন, সেই ক্ষেত্রে তাদের উৎপাদনের পরিমাণ বেড়েছে, এবং আরো বেশি গাভী ক্রয়েও তারা উৎসাহিত হয়েছে, আরো নতুন নতুন গাভী ক্রয় করেছে, যার ফলে সামগ্রিকভাবে ওই এলাকায় দুধের উৎপাদনটা আরো বেড়েছে। গ্রামগুলোকে কিভাবে বাছাই করা হলো? গ্রামগুলোকে এখানে একটি, আবার দুটো গ্রামের পরে গিয়ে আর একটা গ্রাম বাছাই করা হলো, ঠিক এইরকম কি? আমরা এটাকে অনেকটা র্যান্ডমও না,
আবার Stratified randomization। স্ট্রেট লাইনও না। আমরা মোটামুটি যে হয়তো একটা গৃহস্থের 2টি গাভী আছে কমপক্ষে, এই ধরনের গৃহস্থ আমরা চারিদিকে এলাকা দিয়ে যাতে প্রভাবটা বোঝা যায়, যাতে প্রভাবটা বোঝা যায় এবং অন্যরা দেখে শিখে যে এইভাবে গাভী পালন করলে গাভীর সংখ্যা বাড়ানো যাবে, অন্যদিকে গাভীর দুধও বাড়বে। সেই প্রত্যাশিত ফলাফল কতটুকু পূরণ হয়েছে বলে আপনার? ফার্স্ট অফ অল আমি যেটা আমাদের এই বলা হলো যে আগে 10% থেকে আমরা এখন বিলো 1%-এ নেমে আসি, এটা একটা বিশাল সাফল্য আমি মনে করি। অ্যানিমাল প্রোডাক্টিভিটি, টোটাল প্রফিট অফ দ্য ফার্ম অনেক বেড়ে গেছে, এটা হচ্ছে একটা এফেক্ট। আর 2 নম্বর এফেক্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেটা আমি মনে করি লং টার্ম, সেটা হচ্ছে এই যে নলেজটা গেল, জি, এইটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন চলতে থাকবে এবং এটা যেটা একটু আগে আলাপ হলো যে স্পিল ওভার ইফেক্ট হবে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে একটা এক্সাম্পল ক্রিয়েট করে এটা আশেপাশে দিতে চলে, আমরা সেটা দেখতে পাচ্ছি এখন। যে গাভীর বাসস্থান ব্যবস্থা, তার যে এনভায়রনমেন্ট, এইটা কিন্তু অনেক এফেক্ট করে। এই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টে কিন্তু একটা ট্রিমেন্ডাস একটা ডেভেলপমেন্ট হয়েছে। এখন কিন্তু গৃহস্থ গাভীকে মানুষের চেয়ে বেশি যত্ন করে গোসল করাচ্ছে, পাকা ফ্লোর তাদের, এতে কিন্তু তাদের মৃত্যু হার অনেক কমে। এখন কি খামারিরা এইটাকে আর ঝুঁকিপূর্ণ কাজ মনে করে কিনা? না, এখন তারা মনে করে না, কারণ এখন তারা তো বড় সাফল্য, এখন তারা আরো গাভী ক্রয়ে ইচ্ছুক। আমাদেরও এখানে ঋণ দেওয়াটা বেড়ে গেছে এবং তারা সাহস পাচ্ছে যে তার গাভী মরবে না, এবং হাতের কাছে ডাক্তার, হাতের কাছে ল্যাবরেটরি। একটা জিনিস আমরা পাইলটিং আশা করছি, সেটা হচ্ছে এই যে ভেটেরিনারি ক্লিনিকটা ওখানে হলো, এই ধরনের যদি এই ভেটেরিনারি ক্লিনিকটা যদি সেলফ সাস্টেইনড হয়, তাহলে সরকারি সার্ভিসের উপর ডিপেন্ডেন্স কমে যাবে এবং ফার্মারের ইজি অ্যাক্সেস। সেই পরিকল্পনা কি আপনাদের আছে? আছে, আমরা তো একটা প্রকল্প হিসেবে দেখছি। এখন এটাকে যদি আমরা ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশে, তাহলে সেই সম্ভাবনা কতটুকু দেখছেন আপনি? আমরা টোটাল দেশে যে দুধের নেসেসিটি সেটার মাত্র 15% আমরা করছি, আর বাকি আমরা বিশাল অর্থ ব্যয় আমরা বিদেশ থেকে আমদানি করতেছি। তা আমরা মনে করি পিকেএসএফ এর এই যে খুব বেশি আমাদের ইনভেস্টমেন্ট হয় নাই, এই ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো করে আমরা যদি নলেজ ডিসিমিনেশনটা করে দিতে পারি খামারি পর্যায়ে, আমার দেশের মার্কেটের কোনো অভাব নেই। আমি বিদেশ থেকে দুধ আনতেছি খাওয়ার জন্য, সুতরাং আমি সেটাকে কোনো সমস্যা মনে করি। তেঁতুলঝরা ইউনিয়নে যে খামারিরা রয়েছে তারা তাদের বিপণনটা কিভাবে হচ্ছে? এখানে সাধারণত ঢাকার কাছে, তো সেই হিসেবে তারা যে লোকাল যারা গোয়ালা আছে ওদের মাধ্যমেই তারা এটা বিক্রি করে, অনেকে আবার ব্যক্তিগতভাবেও তারা বিক্রি করে। ভ্যালু চেনের একটি উল্লেখযোগ্য কম্পোনেন্ট হচ্ছে মার্কেটিং। পিকেএসএফ এর এই মার্কেটিং এর কোনো সহায়তাকরণের জন্য কোনো পরিকল্পনা আছে কি? এই পার্টিকুলার ক্ষেত্রে আমি ওনাদের জন্য আমি খুব বেশি অরিড না, কারণ ওনাদের আপনার সাপ্লাই হচ্ছে ডিমান্ডের 15%। এক, দুই হচ্ছে ঢাকার এত কাছে, এদের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে একদম কনজিউমার লেভেলে পৌঁছে দেওয়া যাচ্ছে। কিন্তু পিকেএসএফ সাচ আমরা আরো এরকম অনেকগুলো ডেইরির উপরে কাজ করছি। এই প্রকল্পটা যদি টেকনাফে হয়, এই প্রকল্পটা যদি পঞ্চগড়ে হয়, তখন কি করবেন? যেমন আমাদের একটা প্রকল্প আছে পঞ্চগড়ে, আমরা সেখানে সেটা আমরা করছি। আমাদের লিফট নামে আরেকটা প্রজেক্ট আছে, সেই লিফটের আন্ডারে কাজী শাহেদ ফাউন্ডেশনের সাথে এই করে আমরা করছি। সেখানে এই ধরনের যে দুধ প্রোডাকশন হচ্ছে, শুধু দুধ না, ওখানে যে গোবরটা প্রোডাকশন হচ্ছে সেই গোবরটাকেও ওরা ভার্মি কম্পোস্ট করে সেটা এই কাজী টিতে দিচ্ছে, আর দুধটা কাজী কোম্পানি ওরা কিনে নিয়ে এটাকে প্রসেস করে। এটা পঞ্চগড়ের, কিন্তু সব জায়গায় তো আবার কাজ হবে না। আমি যদি পঞ্চগড়ের কথা বলি, বা জয়পুরের একটা ভালো একটা উদাহরণ আছে, জয়পুর সব ওই এলাকার সব দুধ কিনে দিচ্ছে আর কি। তো সব জায়গায় কি এটা সম্ভব? কারণ আপনাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে এই প্রকল্পটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। জি, যেমন আমাদের অনেক এলাকায় মিল্ক ভিটার কভার করে, অনেক এলাকায় প্রাণ কভার করে, অনেক এলাকায় আমু কভার করে। এগুলো যেখানে এগুলো আছে আমরা সেখানে জাস্ট লিঙ্কিংটা করে দিই। আর যেখানে অনেক রিমোট, যেমন আপনি অষ্টমীচর কিশোরগঞ্জের একটা জায়গা যেখান থেকে আপনি আসতে 2 দিন লাগবে, সেই ক্ষেত্রে আমরা ভ্যালু চেইনের অ্যাপ্রোচ হচ্ছে মিল্কে আমরা চিজ করতে পারি। আমরা তাইলে আমি সেটাই শুনতে চেয়েছিলাম যে পিকেএসএফ ভবিষ্যতে আমাদের সহযোগী সংস্থাগুলোকে করবে কিনা। হ্যাঁ, এটা আমরা অবশ্যই আছে, ডিপেন্ডিং কোন এরিয়াতে আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ধরনের ভ্যালু চেইনের জন্য অবশ্যই আমরা যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সুধী দর্শকবৃন্দ,
গাভীর মৃত্যুর হার বেশি থাকায় মানুষ যখন এই খাতে বিনিয়োগের উৎসাহ হারিয়ে ফেলছিল, তখন পিকেএসএফ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় আজ খামারিরা গাভী পালনে এগিয়ে আসছে। কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাবনাময় ক্ষেত্রসমূহে পিকেএসএফ ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে।